ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় রেপ অফ দ্য লক ক্যান্টো 4 পার্ট 4। রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 আমরা কন্টিনিউ করছি, যেখানে অলরেডি আমি 3টে পার্ট কভার করে দিয়েছি। আজকের ক্লাসটি পার্ট নাম্বার 4 মানে চতুর্থ পার্ট, যেখানে আমরা পার্ট 3তে যতদূর কমপ্লিট করেছিলাম তারপর থেকে কন্টিনিউ করব। আশা করি পার্ট 3 পর্যন্ত সবাই প্রত্যেকটি ক্লাস সিকোয়েন্স অনুযায়ী ক্রনোলজিক্যালি ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের পরপর বুঝতে কিন্তু খুবই সুবিধে হবে। এই প্রত্যেকটি ক্লাস আমি রেপ অফ দ্য লকের ক্যান্টো 1 থেকে শুরু করে ক্যান্টো 5 পর্যন্ত প্রত্যেকটি পার্ট ইন ডিটেল যেগুলো আমি ক্লাস কভার করছি একটা সিঙ্গেল প্লেলিস্টে দিয়ে দিচ্ছি। তাতে আশা করি রেপ অফ দ্য লক তোমাদের শুধু পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে বা গ্র্যাজুয়েশন এবং এমএ স্টুডেন্টদের ক্ষেত্রেও যাদেরই সিলেবাসের অন্তর্ভুক্ত এই সমস্ত ক্লাসগুলো রেপ অফ দ্য লকের ওপরে লাইন বাই লাইন এক্সপ্রেশন সহ এই সমস্ত ক্লাসগুলো ভীষণ হেল্পফুল হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই বেল আইকনটা প্রেস করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এবং পিএসসির অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে পিএসসির অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে ফুল সিলেবাস কভার করে আগামী পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস থাকছে, সঙ্গে প্রশ্ন উত্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এছাড়াও পিএসসির অ্যাসপিরেন্টসরা চাইলে ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রশ্ন উত্তর সহ ইন ডিটেলস নোটস চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং প্রশ্ন উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আশা করি এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেটগুলো আগামী পরীক্ষাতে তোমাদেরকে খুবই হেল্প করবে। আর ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, পার্ট 3তে আমরা যতদূর কমপ্লিট করেছিলাম রেপ অফ দ্য লকের ওপরে, পার্ট 4-এ আমি তার পরবর্তী অংশ থেকে কন্টিনিউ করছি। কি বলা হয়েছে? দ্য গডেসেস উইথ আ ডিসকন্টেন্টেড এয়ার সিম টু রিজেক্ট হিম দো শি গ্র্যান্টস হিজ প্রেয়ার। দ্য গডেসেস মানে দেবী, এখানে দেবী বলতে স্প্লিন নামক কাল্পনিক সেই দেবী, তাই তো। ডিসকন্টেন্টেড এয়ার মানে অসন্তুষ্ট ভাব, বিরক্তি ভঙ্গি। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা জানি আমরা, আর গ্র্যান্টস মানে তো মঞ্জুর করা, প্রে মানে প্রার্থনা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই লাইনে বলা হচ্ছে যে স্প্লিন দেবী বাহ্যিকভাবে খুব বিরক্ত এবং অসন্তুষ্ট মনে হলেও আসলে সে নোমের বা গ্নোমের প্রার্থনা মঞ্জুর করছে, অর্থাৎ মুখে অনীহা দেখালেও সে কাজের দ্বারা সাহায্যই করছে। মানে এটা ভণ্ডামি এবং দ্বিচারিতার প্রতীক। সমাজে অনেক সময় আমরা দেখতে পাই অনেক মানুষ থাকে যারা অনিচ্ছা প্রকাশ করে, কিন্তু ভেতরে ভেতরে নিজের উদ্দেশ্য পূরণের জন্য আবার সাহায্য করে সেই কাজটাতে হেল্পও করে দেয়, অথচ বাইরে দেখায় যে সে সেই কাজটি করতে ইচ্ছুক নয়, অনিচ্ছুক। বাইরে থেকে দেখলে মনে হবে সে তো করেইনি, সেটা করতে সে ইচ্ছুক নয়, কিন্তু ভেতরে ভেতরে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু সেই কাজটাতে সে হেল্প করেছে। এখানে সেই ধরনেরই একটা বিহেভিয়ার আমরা দেখতে পেলাম, যেটা সমাজের মানুষের সেই সমস্ত মানুষের চিত্রটাকে তুলে ধরলো, সেই সমস্ত ভণ্ড মানুষদের, দ্বিচারিতা যাদের রক্তে রয়েছে সেই সমস্ত মানুষদের প্রতীক হয়ে এখানে দেখানো হলো এই অংশটা। নারীর আবেগ এবং সামাজিক আচরণকেও ব্যঙ্গ করার একটা সূক্ষ্ম দৃষ্টান্ত দেওয়া হলো এখানে। তার মানে কি আয়রনি প্রয়োগ করা হয়েছে, প্রত্যাখ্যানের ভান করলেও তার প্রার্থনা সে পূরণ করে দিল। পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে, স্প্লিনকে দেবীর রূপ দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা আম্ব্রিয়েল স্প্লিনের দেবীর কাছে বেলিন্ডার রাগ বাড়ানোর জন্য সাহায্য প্রার্থনা করেছিল, এবং দেবী অসন্তুষ্ট হলেও তার প্রার্থনা মঞ্জুর করে দিচ্ছে সেটা দেখতে পাচ্ছি। দেবী তাকে দুটো জিনিস দেবে আমরা দেখতে পাবো, যে একটা থলিতে তিনি মহিলাদের দীর্ঘশ্বাস, কান্না, আবেগ এবং অনর্গল কথা ভরে দেন, যেমনটা ইউলিসিস একবার বাতাসে ভরেছিলেন, আর একটা শিশিতে তিনি ভয়, গভীর দুঃখ, অশ্রু সংগ্রহ করেন। তারপরে আমরা আম্ব্রিয়েলের এই উপহারগুলি পেয়ে আনন্দ দেখতে পাবো, এবং সে তার ডানা মেলে পৃথিবীতে চলে এলো। মানে পাতাল লোকে গিয়েছিল দেবীর কাছ থেকে ওগুলো আনতে, সেগুলো নিয়ে চলে এলো এবং সেই উপাদানগুলি সে এসে বেলিন্ডার ওপরে প্রয়োগ করে ফেললো, ফলে তার রাগ হতাশা আরো বেড়ে গেল। এটাই আমরা এই অংশে দেখতে পাবো। দেখো, আ wondrous bag with both her hands she binds, like that where once Ulysses held the winds. wondrous bag আশ্চর্য থলে
বাইন্ডস বেঁধে নেয় ইউলিসেস গ্রিক বীর ওডিসিয়াস, সেই যে ইউলিসেসের রেফারেন্স এখানে দেওয়া হয়েছে, হেল্ড দ্য উইন্ডস, যেখানে বাতাস বন্দি ছিল। তাহলে উইলিসেস হলো গ্রিক বীর ওডিসিয়াসের ল্যাটিন নাম। তো দেখো এখানে ইউলিসেসের রেফারেন্স দেওয়া হয়েছে যে উইলিসেস কি করেছিল, হেল্ড দ্য উইন্ডস, বাতাসকে বন্দি করে দিয়েছিল। এখানে একটা সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে। পলিফেমাস হচ্ছে গ্রিক পুরাণের একজন বিশাল একচোখা নায়ক, যিনি পোসাইডন, সমুদ্র দেবতা পোসাইডন এবং জলপরী থুসার পুত্র হিসেবে পরিচিত, এবং যিনি হোমারের ওডিসিতে নায়ক ওডিসিয়াসের মুখোমুখি হয়েছিলেন, যেখানে ওডিসিয়াস এবং তার লোকেরা তাকে তার গুহা থেকে পালাতে অন্ধ করে দিয়েছিল, যার ফলে ওডিসিয়াসের বিরুদ্ধে পোসাইডনের ক্রোধ সৃষ্টি হয়েছিল। এই পলিফেমাস বা এই সাইক্লপস পলিফেমাস হচ্ছে একজন বর্বর মানুষ খেকো রাখাল টাইপের। এটনা পর্বতের কাছে তার বাস, এবং সে গ্রিক সভ্যতার বিপরীতে অনাচার এবং অদম্য জগতের প্রতিনিধিত্ব করে। তো এই সাইক্লপস পলিফেমাস পালিয়ে যাওয়ার পর উইলিসেস এবং তার নৌবহর বাতাসের রক্ষক আইওলাসের আবাসস্থল বা বাড়ি আইওলিয়া দ্বীপে অবতরণ করে। এই আইওলাস ট্রোজান যুদ্ধ এবং ইউলিসেসের অভিযানের গল্প শুনতে পছন্দ করতেন আইওলাস বা এওলাস, এবং তার ক্রুদের স্বাগত জানিয়েছিলেন তিনি তার আবাসস্থলে। 1 মাস ধরে তাদের আতিথেয়তা দিয়েছিলেন তিনি, এবং যখন শেষমেশ উইলিসেসের যাওয়ার সময় আসে বা ওডিসিয়াসের যাওয়ার সময় আসে, তখন এই এওলাস উদারভাবে উইলিসেসকে ইথাকাতে নিরাপদে বাড়ি যাত্রা নিশ্চিত করার জন্য একটা মূল্যবান উপহার দিয়েছিলেন। এই উপহারটা কি ছিল না, একটা ষাঁড়ের চামড়া দিয়ে তৈরি একটা শক্ত চামড়ার ব্যাগ, যা সমস্ত ঝড়ো বা প্রতিকূল বাতাস ধারণ করতে পারে। মানে তখনকার দিনে সেই উত্তর, দক্ষিণ এবং পূর্ব সমস্ত বাতাস। তো এওলাস কেবল মৃদু পশ্চিম বাতাসকে উইলিসেসের জাহাজগুলিকে সরাসরি বাড়িতে উড়িয়ে দেওয়ার জন্য মুক্ত রেখেছিলেন। বাকি নর্থ, সাউথ এবং ইস্টের বাতাস ধারণ করার জন্য এই ব্যাগটি তিনি তাকে দিয়েছিলেন, এবং পশ্চিম দিকের বাতাসকে শুধু মুক্ত রেখেছিলেন যাতে সেটা তাদের নৌবহরকে তাড়াতাড়ি ইথাকাতে পৌঁছে দিতে সাহায্য করে। এবং আইওলাস উইলিসেসকে ব্যাগটি সাবধানে পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং তাকে বলেন যে এটি যেন উইলিসেস না খোলে অথবা অন্য কাউকেও যেন খুলতে না দেয়, কারণ বাতাস ছেড়ে দেওয়া বিপর্যয়। তাই ওর মধ্যে তো যেহেতু বাতাস ভর্তি, উত্তর, দক্ষিণ, পূর্ব দিকের সমস্ত বাতাসকে বন্দি করে রাখা হয়েছে, তাই সেই সব বাতাস যদি ওই ব্যাগ খুলে ছেড়ে দেওয়া হয় বিপর্যয় হয়ে যাবে। কারণ শুধুমাত্র পশ্চিম বাতাসকেই তার নৌবহরকে ইথাকাতে পৌঁছানোর জন্য খোলা রাখা হয়েছিল। তাই উইলিসেস বাড়িতে পৌঁছানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। ব্যাগটি তার জাহাজের মাস্তুলের সাথে সে বেঁধে রেখেছিল, এবং 9 দিন ধরে ঘুম ছাড়াই তরবারি হাতে সে পাহারা দিয়েছিল, যাতে সে বা তার ক্রুর কেউই যাতে ওটা না ধরে বা ওটা থেকে বাতাসকে না লুজ বা খুলে ফেলে বা মুক্ত করে দেয়, সেদিকে সে সাবধানতা অবলম্বন করেছিল। কিন্তু 10ম দিনে তারা ইথাকার এত কাছে ছিল যে তারা উপকূল রেখা এবং তাদের নিজস্ব যে চিমনি থেকে ধোঁয়া সেগুলো দেখতে পেয়েছিল। ক্লান্তি কাটিয়ে উইলিসেস অবশেষে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, কারণ সে জেনে যায় যে একদমই কাছাকাছি, আর বিপদের সম্ভাবনা নেই। 9 দিন ধরে পাহারা দিয়েছে ব্যাগটার প্রতি, এবার ক্লান্ত সে ঘুমিয়ে পড়ে, এবং তার লোকেরা যারা সন্দেহজনক এবং ঈর্ষান্বিত হয়ে উঠেছিল, তারা বিশ্বাস করেছিল যে ফুলে ওঠা থলেটি রূপা এবং সোনার মতো সম্পদে পরিপূর্ণ, যা ইউলিসেস নিজের জন্য বোধহয় জমা রেখেছে। কারণ সে এতদিন ধরে পাহারা দিচ্ছে, তাই তার দলে থাকা ক্রুর সেই যে মেম্বাররা বা তার সেই সঙ্গীরা কিন্তু সেটা বিশ্বাসঘাতকতা করে দেখতে চেয়েছিল কি আছে থলেতে। তারা ভেবেছে এত ভর্তি থলি মানে সোনা রূপোতে ভর্তি, সে বোধহয় নিজের জন্য ওগুলো জমিয়ে রেখেছে। তো লোভ এবং কৌতূহলের বশে তার সেই ক্রুর মেম্বাররা তার সেই সঙ্গীদের মধ্যে 2জন নাবিক নীরবে একটা ছুরি দিয়ে রূপার দড়িটা কেটে ব্যাগটা খুলে ফেলে। সমস্ত বন্দি বাতাস তারপরে কি হয়, একযোগে ছুটে বেরিয়ে চলে গেল। ফলে একটা প্রচন্ড ঝড়, একটা বিশাল ঝড়ের সৃষ্টি হলো, যেটা জাহাজের সেই মাস্তুলকে ভেঙে ফেললো, পাল ছিঁড়ে ফেললো। সর্বশেষ ফলস্বরূপ ঝড়টা সমস্ত জাহাজকে সমুদ্র পেরিয়ে এওলিয়াতে আবারও ফিরিয়ে নিয়ে গেল। তাদের গন্তব্য থেকে মাত্র 1 ঘন্টা দূরে তারা ছিল। দেখো তো ইউলিসেস যথারীতি তার হৃদয় ভেঙে পড়েছিল। আইওলাসের কাছে সে ফিরে আসে, দ্বিতীয়বার সাহায্যের জন্য ভিক্ষা করে। তবে বাতাসের রাজা আইওলাস দ্বিতীয়বার আর সাহায্য দিতে চায় না, প্রত্যাখ্যান করে, এই বলে যে দেবতারা অবশ্যই উইলিসেসকে ঘৃণা করেন এবং তাকে সাহায্য করার জন্য যে উপহারগুলি দেওয়া হয়েছিল তা নির্যাতনের জন্য একটা রূপ হিসেবে ব্যবহার করা হয়েছে।
কারণ কি হয়েছিল, সেই বাতাসগুলোকে বন্দি করেছিল, কিন্তু অসাবধানতাবশত মুক্ত হয়ে যাওয়াতে সেই বাতাসগুলো এতটা বিশৃঙ্খলতা সৃষ্টি করেছিল। তাই সেই যে উপহারগুলো, বাতাসগুলো বন্দি করা সেই পাত্র, সেই থলে একটা যেন নির্যাতনের প্রতীক, যার ফলে তিনি অভিশপ্ত হয়ে যান এবং আইওলাস তার দ্বীপ থেকে দূরে সরিয়ে দেন। উইলিসেস এবং তার অবশিষ্ট দলকে বা দলগুলিকে অজানার দিকে নৌকা চালিয়ে তাদের যাত্রা চালিয়ে যেতে বাধ্য করেন আইওলাস, সাহায্য প্রত্যাখ্যান করে দিয়ে। এবং অনেক বছর পরে অবশেষে উইলিসেস বা ওডিসিয়াস ইথাকা পৌঁছানোর আগে আবারও বিপদের মুখোমুখি হন। সেটা আমরা পরবর্তীতে ওডিসিয়াসে দেখতে পাই। ওডিসিয়াসের গল্পটা পরে একদিন বলবো। আজকে ওডিসিয়াসের সেই গল্পটা ইন ডিটেইল বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই ছিল উইলিসেসের সেই বাতাসবন্দির গল্পটা, যেটা এখানে রেপ অফ দ্য লকে আলেকজান্ডার পোপ উল্লেখ করেছেন। তো বলা হয়েছে লাইক দ্যাট হোয়ার ওয়ান্স উইলিসেস হেল্ড দ্য উইন্ডস। তো এই থলেটির তুলনা করা হয়েছে সেই বিখ্যাত থলের সঙ্গে, যেখানে উইলিসেস বাতাস বন্দি করে রেখেছিলেন। প্রকৃতপক্ষে উইলিসেস করে রাখেননি, ওডিসিয়াস যে তাকে উপহার হিসেবে আইওলাসের সেই থলে দেওয়া হয়েছিল, তাই তো। তো বলা হচ্ছে যে স্প্লিনের দেবী একটি আশ্চর্য থলে তৈরি করে নোমকে সেটা দেয়। তাহলে ক্লাসিক্যাল অ্যালিউশন হোমারের ওডিসি থেকে দেখা যাচ্ছে। ওডিসিয়াসকে এওলাস বাতাস বন্দি করা একটা থলে দিয়েছিলেন। পোপ এখানে মহাকাব্যিক একটা কাহিনীকে তুচ্ছ সামাজিক ঘটনার সঙ্গে তুলনা করেছেন। কারণ কোথায় ওই ওডিসিয়াসের সেই রেফারেন্স আর কোথায় এখানে সেই থলে। তাহলে তুচ্ছ আবেগকে মহাকাব্যিক গুরুত্ব দেওয়া হয়েছে। মক এপিক শৈলীর একটা স্পষ্ট উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, এপিক সিমিলি দেখতে পাচ্ছি, অ্যালিউশন তো আছেই, তাই তো। তো নেক্সট দেখো, দেয়ার শি কালেক্টস দ্য ফোর্স of female lungs, sigh, sobs and passions, and the war of tongues. A vial next she fills with fainting fears, soft sorrows, melting griefs, and flowing tears. The gnome rejoicing bear her gifts away, spread his black wings, and slowly mounts to death. কি বলা হচ্ছে, ফিমেল লাংস মানে নারীর ফুসফুস, অর্থাৎ তাদের কণ্ঠস্বর, সাইজ মানে দীর্ঘশ্বাস, সোবস মানে কান্না, প্যাশন তো আবেগ, আর ওয়ার অফ টাংস মানে ঝগড়া বা বাকযুদ্ধ। তো এই থলেতে দেবী নারীদের সব আবেগকে দিয়ে দিয়েছে। কি কি? দীর্ঘশ্বাস, কান্না, উত্তেজনা, কথার যুদ্ধ। এগুলো অবশ্যই মনে রাখবে। কি কি থাকছে না, সাই থাকছে, সোবস থাকছে, প্যাশন থাকছে, দ্য ওয়ার অফ টাংস থাকছে। চারটা এলিমেন্ট থাকছে নারীর সমস্ত আবেগ এগুলো। তাহলে সমাজে নারীদের অতিরঞ্জিত আবেগ প্রবণতা নিয়ে পোপ এখানে ব্যঙ্গ করেছেন। কথাবার্তা এবং আবেগই যেন যুদ্ধের সমান শক্তিশালী। হাইপারবোল ও এক্সাজারেশন, অতিশয়োক্তি, অতিরঞ্জিত করে বলা হয়েছে, আবেগকে শক্তি হিসেবে দেখানো হয়েছে। মেটাফোরও ইউজ করা হয়েছে, কথার যুদ্ধ আর স্যাটায়ার, সামাজিক ব্যঙ্গ রয়েছে এখানে। আ ভিয়াল নেক্সট সি ফিলস উইথ ফেইন্টিং ফিয়ার্স। ভিয়াল মানে শিশি এক্ষেত্রে, ফেইন্টিং ফিয়ার্স ক্ষীণ ভয়, সফট সরস কোমল দুঃখ, মেল্টিং গ্রিপস গলে যাওয়ার শোক, ফ্লোয়িং টিয়ার্স অশ্রুধারা। এরপর দেবী আরেকটি শিশিতে একটা থলে দিল, থলেতে এই চারটে জিনিস দিল। কি কি? সবস, সাই, প্যাশন আর ওয়ার অফ টাংস। আর একটা শিশিতে কি দিল না, নারীদের ক্ষুদ্র ভয়, নরম দুঃখ ও কান্না। বোঝা গেল কি দেওয়া হচ্ছে ভিয়ালে? ফেইন্টিং ফিয়ার্স, সফট সরোস, মেল্টিং গ্রিফস অ্যান্ড ফ্লোয়িং টিয়ার্স। তাহলে এখানেও চারটি দেওয়া হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। থলেতে কি দেওয়া হলো, শিশিতে কি দেওয়া হলো, সবই নারীদের আবেগ, তাই না? আবেগকে বস্তুতে পরিণত করে দেওয়া হচ্ছে এখানে। দেখো, আবেগের কৃত্রিমতা বোঝানো হচ্ছে। সমাজে কান্না এবং দুঃখের নাটকীয় ব্যবহারকে তিনি বিদ্রূপ করেছেন। ইমেজারি, চোখে দেখা যায় এমন অনুভূতি এখানে দর্শানো হচ্ছে। আর পার্সোনিফিকেশন তো অবশ্যই, দুঃখ এবং ভয়কে যেন তরলের মতো এখানে দেখানো হচ্ছে। সফট নোমস রিজয়েসিং বিয়ার হার গিফটস অ্যাওয়ে, স্প্রেডস হিজ ব্ল্যাক উইংস অ্যান্ড স্লোলি মাউন্টস টু ডে। কি বলা হচ্ছে দেখো তাহলে এখানে, গ্নোম সেই প্রেতাত্মা, ভূতাত্মা, অতিপ্রাকৃত ক্ষুদ্র সত্তা, রিজয়েসিং আনন্দিত হয়ে গেল এগুলো পেয়ে, ব্ল্যাক উইংস কালো ডানা মেলে দিল, মাউন্ট টু ডে দিনের আলোয় সে উড়ে গেল, পাতালে এসেছিল। নোম আনন্দের সঙ্গে এই সব আবেগপূর্ণ উপহার বয়ে নিয়ে চলে গেল, অন্ধকার জগৎ থেকে দিনের আলো এসে উঠে চলে এলো। মানে অশুভ আবেগ সমাজে ছড়িয়ে দেওয়ার প্রতীক এখানে দেখতে পাচ্ছি। আবেগ এবং বিশৃঙ্খলা এখন বাস্তব জীবনে কার্যকর হবে, তাই না? সে নিয়ে গিয়ে কি করবে? এটা বেলিন্ডার উপরে ঢেলে দেবে, এই শিশি, এই ব্যাগ বা এই থলে উপুর করে দেবে। সিম্বলিজম মানে কালো ডানা, এখানে কিসের প্রমাণ পাওয়া যাচ্ছে? ব্ল্যাক উইংস, অশুভ শোক, তাই তো, অশুভ প্রভাব। আর কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, অন্ধকার থেকে আলোতে চলে গেল সে, এই যে মাউন্ট টু ডে, মাউন্ট সে উড়ে গেল বা উঠে গেল।
তাহলে নোম এখানে সঙ্গে সঙ্গে সেসব আবেগপূর্ণ উপকরণ নিয়ে চলে যায় এবং অন্ধকার জগৎ থেকে দিনের আলোয় উঠে আসে। মক এপিক স্যাটায়ার এখানে দারুণভাবে করা হয়েছে। নারীর আবেগ, সামাজিক কৃত্রিমতা এবং অভিজাত সমাজকে ব্যঙ্গ করা হয়েছে এখানে। সেলেস্টিয়াল ক্লাসিক্যাল এপিকের ভাষা ব্যবহার করে তুচ্ছ ঘটনাকে মহাকাব্যিক রূপ দেওয়া হয়েছে এখানে। সাঙ্ক ইন থালাস্ট্রিসেস আর্মস অ্যান্ড নিম্ফ, দ্য নিম্ফ হি ফাউন্ড, হার আইস ডিজেক্টেড অ্যান্ড হার হেয়ার আনবাউন্ড। নিম্ফ মানে বেলিন্ডাকে বোঝানো হয়েছে এখানে। নিম্ফ বলতে বেলিন্ডা, সেই পরী। সাঙ্ক লুটিয়ে পড়া, থ্যালাস্ট্রিস বেলিন্ডার বান্ধবী, সেই পাশে বসে থাকা আমজন সুলভ নারী। ডিজেক্টেড মানে বিষণ্ণ, হেয়ার আনবাউন্ড খোলা এলোমেলো চুল। তাহলে নোম বেলিন্ডাকে দেখতে পায়, থ্যালাস্ট্রিসের বাহুতে সে লুটিয়ে পড়ছে, তার চোখে গভীর বিষাদ, দুঃখে সে থ্যালাস্ট্রিসের বাহুতে লুটিয়ে পড়ছে, তার চুল খোলা, যেটা তার মানসিক অস্থিরতার পরিচয় দিচ্ছে। তাহলে খোলা চুল শোক, বিপর্যয় এবং আত্মসংযম হারানোর প্রতীক, সেটা আমরা এখানে বুঝতে পারলাম। মানুষ তো খোলা চুলেই বিলাপ করে, কাঁদে, সেটাই দেখতে পাচ্ছি এখানে। একটি সামান্য ঘটনাকে মানে একগুচ্ছ চুল কেটে নেওয়া হয়েছে, তার ফলে এমন গভীর দুঃখ দেখিয়ে পোপ সামাজিক ভণ্ডামিকে এখানে ব্যঙ্গ করেছেন। সিম্বলিজম এবং ভিজুয়াল ইমেজারি আমরা দেখতে পাচ্ছি। দুঃখের দৃশ্যমান ছবি, খোলা চুল এখানে মানসিক বিশৃঙ্খলাকে রিপ্রেজেন্ট করছে। ফুল ওভার দেয়ার হেডস অ্যান্ড সোয়েলিং ব্যাকস হি রেন্ট অ্যান্ড অল দ্য ফিউরিজ ইস্যুড অ্যাট দ্য ফেন্ট। কি বলা হচ্ছে দেখো, যে সোয়েলিং ব্যাকস আবেগে পূর্ণ জাদুকরী সেই থলে, রেন্ট মানে ছিঁড়ে ফেললো। ফিউরিজ প্রতিশোধ এবং ক্রোধের দেবী গ্রিক পুরাণ অনুযায়ী। ফিউরি হলেন গ্রিক পুরাণ অনুযায়ী প্রতিশোধের দেবী, এরিনিয়াস যিনি, যারা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে অপরাধের শাস্তি দিতে ভয়ঙ্কর ক্যাথলিক দেবতা, বিশেষ করে ম্যাট্রিসাইড এবং শপথ ভঙ্গকারী দোষীদের পাগল করার জন্য নিরলসভাবে তাদেরকে তাড়া করে। এরা ইউরেনাসের রক্ত থেকে জন্ম নিয়েছে এবং তাদের সাপের মতো লোম রয়েছে, বাদুড়ের ডানা রয়েছে এবং এগুলো অ্যালেক্টা মানে ক্রোধ, মেগেরা মানে ঈর্ষা, টিসিফোন মানে প্রতিশোধ গ্রহণকারী নামেও কিন্তু পরিচিত। তাহলে মেনলি অ্যালেক্টা, মেগেরা এবং টিসিফেন বলা হয়, মানে ক্রোধ, ঈর্ষা এবং প্রতিশোধ গ্রহণকারী এদের নাম, এই দেবীদের নাম। এরা নশ্বরদের দ্বারা ভীত, তাদের মাঝে মাঝেই ইউমেন্ডাইজ মানে দয়ালু ব্যক্তি বলা হতো তাদেরকে শান্ত করার জন্য। তো সেই ফিউরিজ আবারও একটা অ্যালিউশন এখানে উল্লেখ করা হয়েছে গ্রিক পুরাণের কথা। ইস্যুড দ্যাট ভেন্ট মানে মুখ বা ছিদ্র। তাহলে নোম বা গ্নোম তাদের মাথার উপরে, কার? থ্যালাস্ট্রিসের বাহুতে বেলিন্ডা লুটিয়ে পড়ে আছে, তার মাথার উপরে সেই থলেটা, যেটাতে কি কি ভরা ছিল? এই যে সাই, সব, প্যাশন এবং ওয়ার অফ টাংস ভরা ছিল, সেটাকে ছিঁড়ে ফেলে দিল তার মাথার উপরে, সবগুলো ঢেলে দিল। আর সঙ্গে সঙ্গে ক্রোধ এবং প্রতিশোধের প্রতীক ফিউরিগন বেরিয়ে এলো সেই থলে থেকে বেলিন্ডার উপরে। তাহলে নারীর আবেগকে ধ্বংসাত্মক শক্তির সাথে তুলনা করে এখানে ব্যঙ্গ করা হয়েছে। সামান্য বিষয়কে কিভাবে বিশাল ঝগড়ায় পরিণত হচ্ছে সেটা দেখানো হচ্ছে। অ্যালিউশন, পার্সনিফিকেশন, মক এপিক এক্সাজারেশন ইউজ করা হয়েছে। বেলিন্ডা বার্নস উইথ মোর দ্যান মর্টাল এর and fires Thalastris fan the rising fire। কি বলা হচ্ছে? বার্নস মানে জ্বলতে থাকা, মর্টাল এর মানে মানুষের রাগ, সাধারণ মানুষের রাগ, ফায়ার্স উগ্র, ফ্যান্স উস্কে দেওয়া। বেলিন্ডার রাগ সাধারণ মানবিক সীমা ছাড়িয়ে যাচ্ছে, থ্যালাস্ট্রিস তার সেই ক্রোধকে আরো উস্কে দিচ্ছে। সমাজে এমন বন্ধুরা থাকে যারা সান্ত্বনা করে উল্টে তোমার সেই রাগে মানে আগুনে আরো ঘি ঢালে, ফলে তোমার কি হয়? রাগটা আরো বেড়ে চলে। তাহলে থ্যালাস্ট্রিস বন্ধুর মতো কাজ করছে এখানে, কিন্তু সে বন্ধুসুলভ আচরণ করছে না। বন্ধুরা যে অনেক সময় একটু শান্ত করবে তা নয়, এই দুঃখের অবস্থাতে তাকে আরো যেন তাকে সেই দুঃখের, তার ক্রোধকে যেন উস্কে দিয়ে তাকে আরো দুঃখী করে দিতে চাইছে। পোপ নারীদের সামাজিক নাটকীয়তা এবং আবেগ প্রবণতাকে এই থ্যালাস্ট্রিসের মাধ্যমে ব্যঙ্গ করে দেখিয়েছেন। মেটাফোর ইউজ করেছেন পোপ, রাগকে আগুন হিসেবে দেখানো হয়েছে, হাইপারবোল অতিরঞ্জিত করছেন, এটা তোমরা দেখতেই পাচ্ছি। বোঝা গেছে তো? আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো এই অংশটা জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 এর পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।